ক্যামেরা খুলে বকতে বসেছি, সুন্দর করে চুল টুল গুছিয়ে মাইক লাগিয়ে আলো জ্বালিয়ে বকতে বসেছি, নিজের মনের কথা বলতে বসেছি। কারণ এই ফেসবুকে 4টে কবিতা লেখা, অন্য কারোর পোস্ট শেয়ার করা, আর ইউটিউব খুলে যাদের চ্যানেল আছে বা যাদের পেজ আছে ফেসবুকে 2-4টে প্রতিবাদী ভাষা বলা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। সত্যি আমাদের কিছু করার নেই। আজকে, কালকে, পরশু, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, খুব বেশি হলে 1 মাস আমরা প্রতিবাদ করব। কোনো জায়গায় মোমবাতি মিছিল হবে, তারপর সবাই ভুলে যাবে, অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা দেখে আসছি ছোট্টবেলা থেকে। আমি তো অ্যাটলিস্ট ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি, এটাই হচ্ছে এতদিন ধরে। কিন্তু যে মায়ের যাওয়ার, তার চলে গেছে, ওটার আর পুনরাবৃত্তি যেটা চলে গেছে সেটার কোনোদিনও হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কেন হচ্ছে এটা? তার কারণ হচ্ছে গিয়ে আমি তো অ্যাটলিস্ট ছোটোবেলা থেকে কখনোই দেখিনি, আমার চিন্তা ভাবনার মধ্যে বেশ কিছু এরকম ঘটনা আমি যদি দেখি, কামদুনি, নির্ভয়া, রিসেন্টলি পার্ক স্ট্রিট, এগুলোর কোনো বিচার হয়নি। নির্ভয়ার ক্ষেত্রে বাকিদের হলেও 18 বছরের নিচে যে ছেলেটি ছিল তার প্রবাবলি যে সাজাটা ছিল সেটা হাফ হয়েছে বা এরকম কিছু হয়েছে, বহুদিন আগের। তো অ্যাজ ইউজুয়াল এটাও যেমন ভুলে যাব, ওটাও তেমন ভুলে গেছি। কিন্তু যার শাস্তিটা হাফ হলো, যাকে ছেড়ে দেওয়া হলো, এই কদর্যকর ঘটনাটা ঘটানোর সময় তার সে নাবালক বলে তাকে যে কারণে ছেড়ে দেওয়া হলো, এই কদর্যকর ঘটনাটা ঘটানোর সময় তার যৌনাঙ্গ কিন্তু একদম পারফেক্টলি অ্যাক্টিভ ছিল। আজকে কথাগুলো বলার সময় আমি যদি কিছু খারাপ কথা বলি তার জন্য আই এম সরি, এবং এই কথা শুনে যদি তোমরা জাজমেন্টাল হয়ে আমাকে প্রশ্ন করতে আসো তাতে আমার কিচ্ছু যায় আসে না, সিম্পলি কিচ্ছু যায় আসে না। আমি নিজে একটা মা, তার থেকেও বড় কথা একটা মেয়ে, একটা নারী। কেন বারবার আমাদেরকে এই আমাদের নিরাপত্তা নেই এই প্রশ্নটা তুলতে হয়? আমরাই কেন বারবার, আমরা মেয়েরা কেন বারবার নিরাপত্তা চাইব? কার কাছে নিরাপত্তা চাইছি? কাদের কাছে? সমাজের কাছে। সমাজটা কি নিয়ে? ছেলে মেয়ে আর তৃতীয় লিঙ্গের কিছু মানুষ নিয়ে। তাহলে আমি কাদের কাছে চাইছি? এই মেয়েরা আমরা কাদের কাছে আমাদের নিরাপত্তা নেই, কাদের কাছে নিরাপত্তা চাইছি? ছেলেদের কাছে। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি একজন মা হিসেবে আমার প্রশ্ন যাচ্ছে। আমার মেয়েটা পাশে শুয়ে রয়েছে, লাস্ট 3-4 দিন ধরে আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতেও পাচ্ছ না, এবং আমি মেন্টালি খুব ডিস্টার্ব। আমার প্রশ্ন হচ্ছে, আমি সারা জীবন কষ্ট করে একটু করে পুঁজি জমিয়ে আমার মেয়েকে মানুষ করে আমার মেয়ে ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, চাকরি করুক, যাই করতে যাক, কী হবে? আমার মেয়েকে চাকরি করতে পাঠাচ্ছি মানে আমার মেয়ে বেঁচে ফিরবে না, এটা আমি ধরে নিচ্ছি। ওনার সাথে হয়েছে, আমার সাথেও হতে পারে, এবং যা সিচুয়েশান আসছে তাতে এরপর প্রত্যেক ঘরে যেমন ওই বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকে, প্রত্যেক বাড়িতে জলের কল থাকে, এরপরে জিনিসটা যা আছে, যার বাড়িতে মেয়ে আছে তার বাড়িতে এই ঘটনাটা ঘটবে। যা সিচুয়েশান বা যা সমাজ ব্যবস্থা এত উন্নত হচ্ছে, এই ঘটনা ঘটবেই প্রত্যেকের বাড়িতে। এইবারে আমি ভাবলাম চাকরি করাবো না, আমার মেয়েকে তাহলে বাড়ি বসিয়ে রাখি। সেটাতেও কোনো সুরাহা হচ্ছে না, কারণ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 বছরের চার্চের যারা সিস্টার বা যাই থাকে তাদেরকেও ছাড়া হচ্ছে না। যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছে তাদের সাথে যখন এই ঘটনা ঘটতে পারে একটা রেপুটেটেড হসপিটালে, তাহলে আমরা কি? আর এটা চলতেই থাকবে, কারণ আমরা প্রত্যেকবার দেখে আসছি কোনো শাস্তি হয় না কারোর। একটা শাস্তি দেখেছি, আমার মনে পড়েছে, একটা শাস্তি দেখেছি, ধনঞ্জয়ের শাস্তিটা দেখেছি, তাই না? একটা রেপের জন্য 2বার শাস্তি পেয়েছে। একবার তার 12 বছরের জেল হয়েছিল, আর একবার তার ফাঁসি হয়েছে, বিকজ অফ ধনঞ্জয়ের মনে হয় পয়সা ছিল না।
ওর পয়সা ছিল না, ওর হয়ে লড়ার কেউ ছিল না, আর যার সাথে হয়েছিল তার বাবার প্রচুর পয়সা ছিল, তাই জন্য মনে হয় ব্যাপারটা জিততে পেরেছে। মানে পয়সার কাছে মেয়েদের মান, ইজ্জত, শরীর এগুলোর কোনো ভ্যালু নেই। মানে আজকে আমার যদি ঘরে ছেলে থাকে আর আমার যদি প্রচুর পয়সা থাকে, তাহলে রাস্তার মেয়েরা ভোগ্য, ও যা কিছু করে ছেড়ে দিক, আর তারপরে আমার পয়সা আছে। মানে আমার প্রশ্ন, পয়সাটা কাকে খাওয়াচ্ছে? বিচার ব্যবস্থা, প্রশাসন, সরকার, কাকে খাওয়াচ্ছে? এই যে ব্যাপারটাকে আড়াল করা হচ্ছে, দুটো সিভিক পুলিশ নাকি এই করে দিচ্ছে প্রথমে শোনা গেল, কি 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 আড়াল করার চেষ্টা করা হচ্ছে? কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? যে মানুষগুলো এরকম একটা কদর্যকর ঘটনা ঘটালো, তার বাড়ির লোক এই ব্যাপারটাকে সাপোর্ট করছে। অ্যাজ ইউজুয়াল আমার চারিপাশে এরকম প্রচুর মানুষ আছে যাদের ছেলেদেরকে সাপোর্ট করে। যেমন ধরো, আমি আজকালকেই শুনছিলাম, আমি আমার এক পরিচিতর কাছে, আজকালকার মেয়েগুলোর যা অবস্থা, দুদিন বাদে আরও বেড়ে যাবে। কি অবস্থা মেয়েগুলোর এই অবস্থা। এই তো সেদিন রাত্রিবেলা গাড়ি করে ফিরছিলাম, 12টা 12:30 বাজে, দেখলাম 2-3টে মেয়ে হাইওয়ের ওপর দাঁড়িয়ে টিকটকের রিলস বানাচ্ছে ছোট ছোট জামা পরে। এবার বক্তব্য হচ্ছে, মেয়েটা যেহেতু ছোট জামা পরে রয়েছে, তারপর 2-3টে মেয়ে ছোট জামা পরে রয়েছে, টিকটকের রিল মানে নাচানাচি করছে, ছোট জামা নাচানাচি, এই দুটো কম্বিনেশন মানেই হচ্ছে আমায় ডাকছে, আসো, আমার শরীরটা খোলা, যা খুশি তাই করে যাও। রাত্রির 12টা 12:30টার সময় ছেলেটা যে কাজ করে গাড়ি করে ফিরছে, কাজ করছে, সংসার চালাতে হবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান এতে দেখতে হবে, বাট মেয়েটা যখনই টিকটক করছে, রিলস করছে, রাস্তায় দাঁড়িয়ে 12টা 12:30টার সময় রয়েছে, তার মানেই মেয়েটা চাইছে যে ওই আও ভ্যাল মুঝে মারো, এরকম একটা ব্যাপার আছে না, ওই রকম হচ্ছে ব্যাপারটা। এগুলোই হচ্ছে গিয়ে আমার প্রশ্ন। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে, হবে না কেন? স্বাভাবিক ব্যাপার। আমি আজকে যে কথাগুলো বলবো, আমি একটা ন্যূনতম একটা ছোট ক্রিয়েটার যার 50,000 সাবস্ক্রাইবার, আমার ভিডিওর কোনো ক্লিপ ভাইরাল হবে না। এবার সমাজের উচ্চস্তরের মানুষ যাদের ভিডিওর কোনো জায়গা ভাইরাল হয়, তো সেই রকম মানুষজন, আমাদের সকলের প্রিয় নৃত্যশিল্পী, তিনি কিছুদিন আগে বলেছিলেন না একটা কথা, যে মেয়েরা যদি ওরকমভাবে শাড়ি পরে, বুকের আঁচল যদি ওইরকমভাবে থাকে, তাহলে তো ছেলেদেরকে আহ্বান জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মেয়েরাই যদি এইরকম সুন্দর সুন্দর এক একটা পংক্তি দিতে থাকে, তাহলে এরা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মানে এদের দ্বারা তো ইনফ্লুয়েন্স হয়, আমাদের কথায় কেউ ইনফ্লুয়েন্স হবে না। তা এইরকম ইনফ্লুয়েন্সাররা যদি এইরকম মানে ইনফ্লুয়েন্স করার মতো কথাবার্তা বলে, তার মানে ওর কথা শুনে বলছে, মেয়েরা যখন এরকম বলছে তার মানে এটা করাই যায়। আমাদের সকলের প্রিয় মোমো দিদি কিছুদিন আগে বলেছিলেন না, এবং প্রচুর মেয়েরা এটাতে সাপোর্ট করেছিলেন যে হ্যাঁ, আজকালকার মেয়েরা যেরকম জামা কাপড় পরে, বুকের তলায় আঁচল রাখে, তাই জন্য এরকম হয়। বুকের তলায় কী আছে? এই যে শাড়ির আমরা যে আঁচলটা দিই, আঁচলের তলায় কী আছে নতুন করে দেখার মতো? অন্য কিছু আছে? যেটা আছে সেই সমস্ত যারা এই নোংরা কাজগুলো করছে, যারা আছে, তারা মায়ের ওইটা খেয়েই, মায়ের স্তনের দুগ্ধ পান করেই বড় হয়েছে। নতুন কিছু নেই, কারোরটা ছোট, কারোরটা বড়, এখানে দেখার মতো নতুনত্ব কিছু নেই। দুটো মাংসপিণ্ড, এটাতে নতুনত্ব কিচ্ছু নেই, যার জন্য এত এক্সাইটমেন্ট হয়। মেয়েরা যদি ছোট জামা পরে, মানে মিনি স্কার্ট পরে, মিনি স্কার্টের তলায় কি থাকে? হাঁটু থাকে, থাই থাকে, তাই তো? হাঁটু আর থাই আর হাঁ পাতা জামা পরলে এইখানের এইটুখানি দেখে যে ছেলেদের যৌনাঙ্গে আকর্ষণ হয়, তাদের ওগুলো কেটে দেওয়া উচিত। ওই রকম যৌনাঙ্গ বাড়ির লোকের কেটে দেওয়া উচিত, তাই না? কারণ আমরাও তো মেয়ে, মানে আমার যতদূর মনে হয় যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ছেলে এবং মেয়ে দুজনের একদম কি বলবো, যৌথ একটা প্রচেষ্টা থাকে, মানে যৌথ, ওটাকে কি বলে, আমার ভাষা হয়ে যাচ্ছে, মানে যাই হোক, কিছু একটা থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা মেয়ে যদি ছোট পোশাক পরে, শাড়ি পরলে তার পেট দেখা যায়, তার যদি থাই দেখা যায়, তার যদি ক্লিভেজ দেখা যায়, তাহলে একটা ছেলের খুব এক্সাইটেড ফিল হয়, এবং সেই এক্সাইটমেন্টটা সে বার করার জন্য ওরকম একটা নোংরা ঘটনা ঘটিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, ছেলেরা যখন শর্ট প্যান্ট পরে থাকে, আজকালকাল বেশিরভাগ ছেলেরাই ওয়ার্কআউট করে, হাতের বেশ বাইসেপ টাইসেপ ডেল ফেল থাকে, তাহলে মেয়েদেরও তো এক্সাইটমেন্ট কাজ করতে পারে। একটা ছেলের সুন্দর বডি দেখে তো মেয়েদের এক্সাইটমেন্ট কাজ করতে পারে, একই তো ব্যাপার হচ্ছে, মেয়েদের এক্সাইটমেন্ট কাজ করতে পারে। তাহলে তাহলে এরকমভাবে সমাজটা পরিবর্তন করা হোক, মেয়েরাও ছেলেদের ধরে ধরে ওই জিনিসটা করে দিক,
ছেলেরা যদি মেয়েদের শরীর দেখে এক্সাইটমেন্ট ফিল করে ওটা করতে পারে, তাহলে মেয়েরাও করে দিক, তাহলে হয়ে যাবে একদম টিট ফর ট্যাট। সমাজ ব্যবস্থা যেরকমভাবে চলছে, কারণ এখন পুরোটা চলে এসছে রেষারেষি। আগেরকার দিনে ছেলে মেয়েরা পাশাপাশি চলতো, ছেলে আর মেয়ে পাশাপাশি চলতো। এখন ছেলে মেয়ের কম্পিটিশান চলে এসছে, ও এটা পারবে তো আমি পারবো না, আমি এটা পারবো তো ও পারবে না কেন। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। কি এমন দেখা যায়, মানে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, একটা ছেলে জাঙ্গিয়া পরে যদি অ্যাড করে তাহলে সেটাকে নিয়ে কোনো ক্রিটিসিজম হয় না, কিন্তু একটা মেয়ে ব্রা প্যান্টি পরলে প্রবলেম। ও ব্রা, এই কথাটাতেও ছেলেরা না, মেয়েদেরই প্রবলেম, মেয়েদেরই প্রবলেম। কি ব্রা, কি জিনিসটা, কি ব্রাটা? ছেলেরা যদি নিজেদের টাইট ফিটিং টি শার্ট পরার সময় নিপল ঢাকার জন্য যদি ভিতরে কালারিং গেঞ্জি পরতে পারে, মেয়েরা তাদের স্তন ঢাকার জন্য, নিপল ঢাকার জন্য ব্রা পরে, কি আছে তাতে? নতুনত্ব কি আছে? আমার ভিডিওতে আমি একদিন বলেছিলাম আমার পিরিয়ডস হয়েছে, আমি পুজো দিতে পারছি না। 4টে মেয়ে এসে আমায় গালাগাল দিয়ে গেছে। পিরিয়ডস হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বলার কি দরকার আছে? পিরিয়ডস হয়েছে আমাদের সকল মেয়েদের হয়। আমাদের পিরিয়ডস হয় বলেই আমরা আলাদা ছেলেদের থেকে। ছেলেদের ওটা হয় না, ওই জন্য আমরা তৈরি করতে পারি, আমরা সৃষ্টি করতে পারি, আমরা মায়ের জাত। আপনার হয়তো পিরিয়ডস, মানে যিনি বলেছিলেন তার হয়তো পিরিয়ডস হয় না। আর এইগুলো পিরিয়ডস কি জিনিস, ব্রা কোথায় পড়ে, প্যান্টি কোথায় পড়ে, এগুলো বাড়িতে আলোচনা করুন যদি আপনাদের বাড়িতে ছেলে সন্তান থাকে। তাহলে ব্রা কি, প্যান্টি কি, পিরিয়ডস কি, স্তন কি, যৌনাঙ্গ কি, ভ্যাজাইনা কি, এগুলো বুঝবে ছেলেরা। এগুলো তাহলে তাদের এই মেয়েদের বডি নিয়ে, মেয়েদের রাস্তায় বেরোলে, তাহলে কোনো মেয়ের যদি বুবস একটু ভারী হয় তাহলে বলবে না হেডলাইট জ্বলছে। তাহলে ওরা জানবে যে এক একটা মানুষের স্তনের সাইজটা এক এক রকম হয়। ছেলেদেরকে কি বলবে? মেয়েরাই তো মেয়েদের শত্রু। আমরা যারা প্রতিবাদ করতে বেরোচ্ছি না, বড় বড় ফেসবুকে লেকচার মারছি, তাদের গিয়ে দেখুন, ওই মুমু দিদি যখন বক্তব্য দিয়েছিল তারাই বলছিল টিকটকে ছাপড়ি মেয়েগুলো এই করে। ছাপড়ি মেয়েগুলো কি করে? ছাপড়ি মেয়েগুলো শরীর দেখিয়ে যদি নেচেও থাকে, পয়সার জন্য নাচছে, দেহ ব্যবসা করছে না সে। যদি সে দেহ ব্যবসা করেও থাকে, পয়সার জন্য করেছে, ইটস হার চয়েস। সে যদি কোনো ছেলেকে বলে আমি তোমাকে আমার বডি টাচ করতে অ্যালাউ করছি না, দ্যাট মিন সে অ্যালাউ করবে না। আগে মেয়েরা এই সমাজ পরিবর্তনে যে সবাই নেমে যাচ্ছে না, জায়গায় জায়গায় মোমবাতি মিছিল করছে, এখানে ওখানে জমা, কিচ্ছু হবে না। দুদিন বাদে সবাই সবটা ভুলে যাবে। আগে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, তাছাড়া কিচ্ছু হবে না। এত মেয়েদের বডি নিয়ে এত পরিমাণে ক্রিটিসিজম, এত বাইরের কি বলবো, আমি মোটা আর তুমি ব্রা পরনি, তোমার ওন্না দেখা যাচ্ছে, তোমার ক্লিভেজ দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে, দেখানোর জিনিস দেখছে লোকে। যে নোংরা ভিডিওগুলো আসে, আমার কিছু আমার প্রোফাইলে যদি এমন কিছু ভিডিও আসে, যেহেতু আমার মেয়ে ফোনটা ঘাটে, আমার যদি মনে হয় আমার মেয়েকে আমি এটা দেখাবো না, এই ভিডিওটা আমি আমার মেয়েকে দেখাবো না, ওখানে অপশান থাকে রিপোর্টের, হাইড ফ্রম মাই পেজ, হাইড ফ্রম মাই চ্যানেল করে দেওয়া যায়, কিন্তু ওটাকে দেখবে তাড়িয়ে তাড়িয়ে, তারপরে গিয়ে ওখানে নিচে নোংরা নোংরা কমেন্ট করে আসবে, এই হয়েছে, সেই হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে বলে। আমাদের জেনারেশনটা কি শিখছে, যে আমার যদি কোনো ছেলেরা ভিডিও দেখে থাকে, আমি কিন্তু সব ছেলেদেরকে বলছি না, ছেলে আর মেয়ে দুজনে সমান, মাঝামাঝি চলবে। আমরা কখনোই বলতে পারি না ছেলে মেয়ে সমান, আমি মানি না এটা, ছেলে মেয়ে সমান। ছেলে একটা আলাদা, মেয়ে একটা আলাদা, দুজন পাশাপাশি থাকার জিনিস। আমরা আমাদের নিজেদের ইকুয়ালিটি প্রমাণ করার জন্য বলছি ছেলে মেয়ে এক না। মেয়েরা তৈরি করতে পারে, ছেলেরা পারবে তৈরি করতে? ছেলেরা পারবে না। এবার ছেলেরা বলবে যে আমাদের জিনিস না হলে তোমাদের তৈরি হবে না, এইগুলো চলতে থাকবে। এই যে তোমার তর্ক বিতর্ক, এটা আজীবন চলতে থাকবে। এই জন্য ছেলেরা মেয়েদের মতো সহ্য শক্তি ছেলেদের যেমন নেই। একটা ছেলে খুব সুন্দর করে, একটা মেয়ে ধরো আমি ভাবলাম যে আজ আমি কাজকর্ম করব না, চাকরি বাকরি করব না, আমি বিয়ে করে সুন্দর করে সংসার করব, তার মানে আমার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা কমে গেল। কিন্তু একটা ছেলে কিন্তু এটা ভাবতে পারছে না, তার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা একটা মেয়ের থেকে তুলনামূলক বেশি থাকে। ঠিক তেমন ওই মেয়েটা যখন সংসার করতে যাচ্ছে, সে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা হয়তো ইনকাম করে আনছে না, কিন্তু ইনকাম করে তার বর তাকে টাকা দিচ্ছে, সেই টাকায় সে সুন্দর করে সংসার করছে, মুখ বুঝে সকল লের, মানে কি বলবো, 5 মাস খাটছে। এই জিনিসটা একটা ছেলে করতে পারবে না। তাহলে এক মিনিট দাঁড়াও।
তাহলে একটা ছেলে একটা মেয়ে কখনো সমান হয় না কোনো দিক থেকে। একটা মানে আমার খুব খারাপ লাগে এটা ভেবে, কোনো ছেলে যদি আমার ভিডিওটা দেখে থাকে, যেটা বলছিলাম, তাদেরকে বলবো যে আপনাদের চারিপাশে যদি এইরকম কোনো মানুষ থাকে, কোনো ছেলে থাকে বা কোনো পুরুষ থাকে, তাদেরকে একটুখানি বোঝান মেন্টালিটিটা চেঞ্জ করতে, যে মেয়েরা ভোগ্য নয়। আজকে আমি মা হিসেবে আমার মেয়েকে 3 বছর বয়স থেকে আমরা গুড টাচ ব্যাড টাচ শিখাচ্ছি। আচ্ছা একবার ভেবে দেখো তো, আমরা বাচ্চাকে সচেতন করতে গিয়ে বাচ্চাকে কতটা অমানুষ তৈরি করছি, এটা একবার ভেবে দেখো। আমি জানি না আমরা সব মা, মানে যারা মেয়ে বাচ্চার মা, তারা বাচ্চা মা ডাক শিখতে পারে না, তার আগে গুড টাচ ব্যাড টাচ শিখিয়ে দিচ্ছি আমরা। এটার যেমন একটা ভালো দিক আছে, এটার কিন্তু অনেক খারাপ দিকও আছে। এটা কি কখনো কেউ ভেবে দেখেছো? আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে তৈরি করছি এই সমাজ ব্যবস্থার জন্য, আমরা কিভাবে বাচ্চাকে তৈরি করছি। আমি কি বলেছি বাচ্চাকে, আমার মেয়েকে আমি বলেছি, বাবা তোমার এই প্রাইভেট পার্টগুলোতে আমি আর দিদুন ছাড়া কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে? তোমাকে এইভাবে আদর করবে, এইভাবে আদর করবে, এর নিচে তোমাকে আদর করতে পারবে না। আচ্ছা হতেই পারে আমার বাচ্চা তার মামার কোলে বা তার পিসার কোলে বা তার জ্যাঠার কোলে বা তার দাদার কোলে গেছে, বাই চান্সলি যদি আমার মেয়ের হঠাৎ করে হাতটা তার পেটে চলে আসে, আমার মেয়ে কিন্তু এসে কমপ্লেন করবে আমার কাছে, কমপ্লেন করবে কি আমার পেটে হাত দিয়েছে। তাহলে কি হচ্ছে, এক তো আমরা মেয়ে সন্তান জন্ম দিয়েছি বলে পারিপার্শ্বিক পরিবেশের উপর বিশ্বাস হারাচ্ছি, দ্বিতীয় কথা আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে ইনসিকিউরিটিতে ভুগছে। আমাদের বাচ্চা এই জেনারেশনটা যখন বড় হবে, এরা তো ছেলে জাতটাকে বিশ্বাস করবে না। এদের কাছে এই একটা মানে ছবি, একটা ব্যাপার পোর্ট্রে হচ্ছে, ছেলে মানে রেপিস্ট। কারণ আমরা শেখাচ্ছি মেয়ে বাচ্চাদের এই সমাজ ব্যবস্থার জন্য, আমরা আমাদের বাচ্চাদেরকে এটাই শিখিয়ে বড় করছি যে তোমার মা ছাড়া, তোমার এই ছাড়া এখানে হাত দিতে পারবে না, ওখানে হাত দিতে পারবে না। এরা তো কাউকে বিশ্বাসই করতে পারবে না, কোনো ছেলেদেরকে বিশ্বাস করতে পারবে না। তাই আমার ভিডিওটা যদি কোনো পুরুষ দেখে, তাহলে আপনার নেক্সট জেনারেশনটা, মানে এই যে যদি এই ব্যাপারটা চলতে থাকে, আপনার যে নেক্সট জেনারেশন আসছে, সেই জেনারেশন আপনি ভালো মানুষ হলেও আপনাকে রেপিস্ট বলবে, কারণ এরা বিশ্বাস করতে জানছে না পুরুষদেরকে। আর এই কম্পিটিশনটা এরকম যদি চলতে থাকে, একটা সময় মেয়েরা এসেও পুরুষদেরকে দমাতে শুরু করে দেবে। এটা ছেলে মেয়ে কম্পিটিশনের জিনিস নয়, পাশাপাশি থাকার জিনিস, যেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফোন চলে এসেছিল। মেয়েদেরকে বলি একটা কথা, আমরা যারা মেয়ে হয়ে না, মেয়েদেরকেই অবজেক্টিফাই করাটা না বন্ধ করো। যে এই মেয়েটা ছোট জামা কাপড় পরেছে মানে চরিত্র ভালো না, ও সিগারেট মদ খাচ্ছে, ও বারে যাচ্ছে, ও পাবে যাচ্ছে, ও ক্লাবিং করছে মানে চরিত্র ভালো না, এগুলো ভাবা, এই চিন্তাগুলো করা বন্ধ করো। কারণ তোমরা যখন নিজেরা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে সমালোচনা করো, দুটো মেয়ে বন্ধু, 4টে ছেলে বন্ধুর সামনে, তখন সেই ছেলে বন্ধুগুলো ভাবে এই মেয়েটা যদি মেয়েটার সম্পর্কে এরকম কথা বলে, তার মানে মেয়েগুলোর ক্যারেক্টারটাই এইরকম। এই জিনিসগুলো না বন্ধ করো। এই মোমবাতি মিছিল করে বা এই রকম জমায়েত হয়ে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু করা যাবে না। আগে নিজেদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আমরা অনেক পরিমাণে দেখাই, আমরা প্রচুর পরিমাণে না নিজেদেরকে শো অফ করি, আমরা মডার্ন হয়েছি, আমরা হইনি, আমরা সত্যি হইনি। একটা দারুণ সিনেমা বেরিয়েছিল OMG 2, সিনেমাটার কিন্তু খুব ভালো কনসেপ্ট। আমি কিন্তু আমার মেয়ে যদিও দেখে না, আমার মনে হয় না যে আমার বৌদি তখনও সিনেমাটা দেখেনি, আমাকে বলছিল OMG 2টা মিষ্টি দুষ্টুকে দেখাবো। আমি বলেছি না, দেখিও না, এখন ওই সিনেমাটার কন্টেন্টটা নেওয়ার মতো ওদের বয়স হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে না, দরকার, সত্যি দরকার, ছেলেদেরকে মেয়েদেরকে এই জিনিসগুলো না বোঝানো দরকার। সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল। রাস্তায় বেরোলে এমন কোনো মেয়ে নেই, 99% মেয়ে অ্যাবিউজ হয়েছে কোনো না কোনো ভাবে। প্রত্যেকটা মেয়ে হয়েছে, আমি বলবো, ট্রেনে, বাসে, অফিসে, বাড়িতে, ফ্যামিলিতে হয়েছেই। আমার বহুবার হয়েছে, ট্রেনে উঠতে পারিনি, মানে লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারিনি, জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি, আমার সাথে এইরকম হয়েছে। কি করব, আমরা কোথায় যাব?
আমরা কি মানে মানে মেয়ে মানে এই ব্যাপারটা দিন দিন এমন হচ্ছে না, মেয়ে মানেই নিপীড়িত, মেয়ে মানেই নির্যাতিত, মেয়ে মানেই লাঞ্ছিত। আগে মেয়েদেরকে দুর্গা, কালী, শক্তি এগুলো বলা হতো, আর এখন মেয়েদের পিছনে একটা ট্যাগলাইন লেগে গেছে, নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত। আমি পরশুদিন রাত্রিবেলা আমার এত ট্রমাটাইজ লাগছে, পরশুদিন রাত্রির বেলা রাত্রি 4টে পর্যন্ত আমি ঠিক ওই কোণটাতে বসে আছি নীলাদ্রির পায়ের কাছে। আমার মনে হচ্ছে আমার দরজা ভেঙে ঢুকে কেউ আমার সাথে, আমার মেয়ের সাথে খারাপ কিছু যদি করে যায়, এত খারাপ লাগছে। আজকে আমার মেয়েটার সাথে যদি এরকম হয়, আমার সাথে যদি এরকম হয়, এটা একটা সমাজ ব্যবস্থা? এই সমাজে আমরা বাস করছি? কাকে বলবে, কার এগেনস্টে বলবে? আমাদের তো, আমি তো আগের দিনের ভিডিওতেই বলেছি, আমাদের ফেসবুক ইউটিউবে জ্ঞান দেওয়া ছাড়া কোনো কাজ নেই, কিছু করার নেই। আমরা প্রতিবাদ করতে জানি না, কিভাবে প্রতিবাদ করব? সব থেকে বড় কথা, কার এগেনস্টে প্রতিবাদ করব? আমরা যে প্রতিবাদ করতে যাব, আজ যে প্রতিবাদ করতে যাবে, কাল তার ঘরের মেয়ের সাথে, তার সাথে যেরকম ঘটনা ঘটবে না, তার তো কোনো মানে নেই। বিক্রি করে দিয়েছি তো আমরা নিজেদেরকে 2-4টে টাকার বিনিময়। কি বলবো আমি বুঝতে পারছি না। আমি কোনো প্রশাসনিক ব্যবস্থা, কোনো বিচার ব্যবস্থা, কাউকে অ্যাটাক করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার দেশ এত উন্নত করছে, বিশ্বের দরবারে আমার দেশের এত নাম হচ্ছে, আমি এই প্রকল্প পাচ্ছি, আমি ওই প্রকল্প পাচ্ছি, আমি সেই পাচ্ছি, আমাদের দেশ পারমাণবিক শক্তির দিক থেকে নানান রকম ভাবে এই সেই, অথচ দেশের মেয়েদেরই কোনো সুরক্ষা নেই। আর এটা হতে থাকবে, কারণ অ্যাজ ইউজুয়াল এইবারও যারা এই কাজটা করেছে তারা কোনো শাস্তি পাবে না। মানে একটা ডাক্তারকে যদি, মানে তোমার অন ডিউটি ডাক্তারের সাথে যদি এইরকম করা যায়, তাহলে রাস্তার মেয়েদের সাথে তো এগুলো করাই যায়। রাস্তার মেয়ে মানে আমি, নর্মাল যারা বাড়িতে থাকে, কাজকর্ম করে, আমি এইভাবে রাস্তার মেয়ে বলেছি, মানে নর্মাল মানুষজন। উনি তো একজন, মানে আমার কাছে মানে আমি যদি ওনাকে ডেসক্রাইব করতে যাই, তাহলে একজন মহীয়সী ব্যক্তি। তার সাথে যদি এরকম হয়, আমরা তো নর্মাল মানুষজন, আমরা তো ভোগ্যপণ্য আগাগোড়াই ছিলাম। ও একজন ডাক্তারের সাথে এরকম হওয়ার পরেও যদি তার কোনো শাস্তি না হয়, সিম্পল মানুষদের সাথে কেন হবে? এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, আমার জানি না, মানে আমি বললে তোমরা বিশ্বাস করবে না, আমি লাস্ট 2-3 দিন সত্যি কোনো কাজ করিনি। আমার মেন্টালি এতটা ডিস্টার্ব লাগছে। প্রত্যেকবার এই একই জিনিস হয়, শুনি, সবাই খুব লাফালাফি করি, আমি, তুমি, আমরা, তারপর সবাই ভুলে যাই, কিছু মাথায় থাকে না। সমাজটাকে আমরা সমাজ বদলাবো, আমরা নিজেরাই ঠিক নই মেয়েরা। আমরা উঠে পড়ে লেগে আছি কার সংসারে কি হচ্ছে, কার পাশের বাড়িতে কি হচ্ছে, কে ফেসবুক খুলে কি করছে, কে ইউটিউব খুলে কি করছে, এই সব দেখার জন্য। সব থেকে বড় ব্যাপার, অনেক মানুষকে দেখলাম যারা প্রপার ইনফ্লুয়েন্সার, আমার ভিডিও 10,000-12,000 লোক দেখে, যারা প্রপার ইনফ্লুয়েন্সার, যাদের কথা লোকে শোনে, তাদের একটা কথা নেই এই বিষয় নিয়ে। কারণ তাদের কিছু যাই আছে না, সমাজের কি হলো, সমাজের কি গেল, যাই না কি বলবো। আর আমার বলার কোনো ভাষা নেই। আমার মানে আমি যে কবে ঠিকঠাক করে কাজকর্ম করতে পারবো আমি জানি না। যদি খারাপ কিছু বলে থাকি তাহলে সরি।